নমস্কার। আজকের আলোচনা কর্পোরেট জীবনচক্র নিয়ে। কোম্পানিগুলো কি করে মানুষের মতনই জন্মায়, বাড়ে, আবার একসময় হয়তো ক্ষয়ও হয়ে যায়। আমরা অধ্যাপক আস্বাদ দামোদরনের কিছু ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। কোম্পানিগুলোর এই পুরো জীবনচক্রকে আমরা কিন্তু মানুষের জীবনের নানান ধাপের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ। ধরুন, একটা স্টার্টআপ তো একদম শিশুর মতো। আচ্ছা। তারপর ধরুন খুব দ্রুত বাড়ছে যে কোম্পানি, সে যেন এক দুরন্ত কিশোর। পরিণত কোম্পানিগুলো অনেকটা মধ্যবয়সীদের মতো, আর যাদের বৃদ্ধি থেমে গেছে বা পড়ছে তারা যেন বার্ধক্যের দিকে। আর এই জীবনচক্র বোঝাটা জরুরি কেন? ব্যবসা চালানো বা ধরুন শেয়ার বাজারে বিনিয়োগ, এসবের প্রভাবটা ঠিক কোথায়? আর শুরুতে একটা মজার জিনিস বলছিলেন, কোম্পানিরাও নাকি চিরতরুণ থাকতে চায়। একদম। যেমন দেখবেন, অনেক ম্যাচিওর কোম্পানি নিজেকে আবার ইয়ং দেখাতে অন্য নতুন কোম্পানি কিনে ফেলে, অ্যাকুইজিশনস যাকে বলে। ও আচ্ছা, এবার যদি এই জীবনচক্রের গতির কথা ভাবি, দেখব সব কোম্পানি কিন্তু একই স্পিডে চলে না। হুম। যেমন ধরুন জিই, মানে জেনারেল ইলেকট্রিক, ওরা প্রায় ১৩০ বছর ধরে বাজারে টিকেছিল। অনেক দিন। কিন্তু ইয়াহুর মতো কোম্পানি ওই একই পদ হয়তো মাত্র ২৫ বছরেই শেষ করে ফেলল। মাত্র ২৫ বছর? তার মানে কি এই যে আজকের দিনের টেক কোম্পানিগুলো, ওদের আয়ও আরও কম হতে পারে? এটা তো বিনিয়োগকারীদের জন্য বেশ ভাবনার বিষয়। ঠিক তাই। আর এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যে ফ্যাক্টরগুলো একটা কোম্পানিকে দ্রুত ওপরে উঠতে সাহায্য করে, সেইগুলোই কিন্তু তাকে টপে বেশি দিন ধরে রাখতে বা ধরুন পতনটাকে একটু স্লো করতেও হেল্প করে। এই ডাইনামিক্সটা বোঝা খুব জরুরি। আচ্ছা, এই যে কোম্পানির বয়স বাড়ছে, এর সাথে সাথে ওদের আর্থিক চিন্তাভাবনা, কোথায় টাকা ঢালবে, কোথা থেকে আনবে, এসবে তো নিশ্চয়ই বদলায়। অবশ্যই বদলায়। দেখুন, একদম নতুন যখন কোম্পানি, তখন ওদের মূল ফোকাস থাকে ইনভেস্টমেন্ট ডিসিশন, মানে কোথায় টাকা লাগালে ব্যবসার ভিতটা শক্ত হবে। ঠিক। কোম্পানি যখন একটু ম্যাচিওর হয়, তখন ওর চিন্তাটা বেশি যায় ফাইন্যান্সিংয়ের দিকে, মানে কোথা থেকে ক্যাপিটাল আসবে, লোন নেব নাকি শেয়ার ছাড়ব, এইসব। আর যারা ধরুন পড়তির দিকে, ডিক্লাইনিং স্টেজে, তাদের প্রধান চিন্তা হয় প্রফিট বা জমানো ক্যাশ মালিকদের কাছে কি করে ফেরত দেওয়া যায়, মানে ডিভিডেন্ড দেওয়া বা শেয়ার বাইব্যাক করা। কিন্তু গণ্ডগোলটা হয় কখন জানেন, যখন কোম্পানিগুলো ঠিক বয়সের মতো কাজ করে না। যেমন যেমন ধরুন, একটা একদম বাচ্চা কোম্পানি বিরাট ধার করে ফেলল, অথবা একটা বেশ স্টেবল ম্যাচুয়ার কোম্পানি হঠাৎ করে খুব বেশি অ্যাগ্রেসিভ গ্রোথের চেষ্টা করল। এটা অনেক সময় ব্যাকফায়ার করে। ইন্টারেস্টিং পয়েন্ট। এবার একটু ভ্যালুয়েশনের কথায় আসি। একটা কোম্পানি যখন পথ চলা শুরু হচ্ছে, যখন তেমন আয় বা লাভ নেই, তখন তার দাম বা ভ্যালুয়েশন কিসের ভিত্তিতে ঠিক হয়? তখন আসলে কোম্পানির গল্পটাই সব। ফিউচার পোটেনশিয়াল, আইডিয়াটা কতটা পাওয়ারফুল, এইগুলো ইনভেস্টরদের টানে। স্টোরিটাই ভ্যালুয়েশন চালায়। আচ্ছা, ফিউচার প্রমিস। হ্যাঁ, কিন্তু কোম্পানি যখন বড় হয়, যখন লাভ লোকসানের হিসেব আসে, তখন গল্পটা একটু পেছনে চলে যায়। তখন সামনে আসে নাম্বারস, মানে ডেটা, বাজারের হিসেব, প্রফিট মার্জিন, এইসব। তার গল্প থেকে সংখ্যার দিকে একটা ট্রানজিশন। এই পুরো জার্নিতে ভ্যালুয়েশনের চ্যালেঞ্জগুলো তো তাহলে পাল্টে যায়। একদম। শুরুতে চ্যালেঞ্জ হলো আইডিয়াটা মার্কেটে ক্লিক করবে কিনা, সেই অনিশ্চয়তা। আর ম্যাচিওর স্টেজে চ্যালেঞ্জ হলো গ্রোথটা ধরে রাখা যাবে কিনা, কম্পিটিশন সামলানো, এই সব। রিস্কের ধরনটাই বদলে যায়। আপনি ভ্যালুয়েশনের এই পরিবর্তনের কথা বললেন, স্টোরি থেকে নাম্বারস। এই ব্যাপারটা তো তাহলে ইনভেস্টার্সদের স্ট্র্যাটেজিও পাল্টে দেয়। যেমন ওই যে গ্রোথ আর ভ্যালু ইনভেস্টিংয়ের কথা শোনা যায়। হ্যাঁ, একদম তাই। গ্রোথ ইনভেস্টররা সাধারণত জীবনচক্রের শুরুর দিকের কোম্পানিতে ইন্টারেস্টেড থাকেন, যাদের সামনে একটা বড় গ্রোথের গল্প আছে। আর ভ্যালু ইনভেস্টররা, তারা অনেক সময় ওই ম্যাচিওর বা হয়তো একটু আন্ডার ভ্যালুড কোম্পানি খোঁজেন, যাদের হয়তো ক্যাশ ফ্লো ভালো কিন্তু শেয়ারের দাম সেই তুলনায় কম। তার ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসি, যারা একদম আর্লি স্টেজে টাকা ঢালে, আর প্রাইভেট ইকুইটি বা পিই ফার্ম, যারা হয়তো একটু ঝিমিয়ে পড়া কোম্পানিকে নতুন করে সাজায়, এদের খেলার মাঠও এই জীবনচক্রের বিভিন্ন জায়গায়। ঠিক ধরেছেন। ভিসিরা একদম শুরুর দিকের রিস্কটা নেয়, ওই গল্পের ওপর ভরসা করে। আর পিই ফার্মগুলো প্রায়শই ম্যাচিওর্ড বা ডিক্লাইনিং কোম্পানি কিনে সেগুলোকে অপারেশনালি ইমপ্রুভ করে টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করে। দুটো ফিল্ডে এক্সপার্টিজও কিন্তু একদম আলাদা। বোঝা যাচ্ছে। এবার আসি লিডারশিপের কথায়।
কোম্পানির বয়স অনুযায়ী কি সেরা সিইওর ধরনও পাল্টে যায়? অধ্যাপক দামোদরন তো সেটাই বলেন। শুরুতে দরকার একজন দারুণ স্টোরি টেলার সিইও, যিনি আইডিয়াটা বিক্রি করতে পারবেন, লোককে ইন্সপায়ার করবেন। হ্যাঁ, ভিশনারি টাইপ। রাইট। কিন্তু কোম্পানি যখন বড় হয় তখন দরকার একজন দক্ষ বিজনেস বিল্ডার বা ম্যানেজার, যিনি সিস্টেম বানাবেন, অপারেশনস দেখবেন। ম্যাচিওর স্টেজে হয়তো একজন ভালো ডিফেন্ডার দরকার, যিনি মার্কেট শেয়ার ধরে রাখতে পারবেন। কিন্তু এই লিডারশিপ বদলানোটা কি স্মুথলি হয়, নাকি অনেক সময় দেখা যায় ফাউন্ডার সিইওরা সহজে জায়গা ছাড়তে চান না, যদিও কোম্পানির তখন অন্য রকম লিডার দরকার? এটা কি কর্পোরেট গভর্নেন্সের একটা বড় চ্যালেঞ্জ? একদম। এই মিসম্যাচটা খুব কমন। কোম্পানির স্টেজ আর লিডারশিপ স্টাইলের মধ্যে অমিল হওয়াটা একটা বিরাট সমস্যা তৈরি করতে পারে। আর এটাই কর্পোরেট গভর্নেন্সের একটা বড় দিক, রাইট টাইমে রাইট লিডারশিপ এনশিওর করা। আর একদম শেষে, ওই যে শুরুতে বলছিলেন কোম্পানিরা চিরতরুণ থাকতে চায়, এই পুনর্জন্ম বা রিবার্থ, এটা কি সত্যি সম্ভব? এটা অনেক কোম্পানিরই স্বপ্ন বলতে পারেন। যেমন অ্যাপল 2000 সালের দিকে বা মাইক্রোসফট 2014তে, ওরা কিন্তু নিজেদের প্রায় নতুন করে রিইনভেন্ট করেছিল। কিন্তু এটা ভীষণ কঠিন। খুব কম কোম্পানিই পারে পুরনো ইমেজ বা বিজনেস মডেল থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন করে শুরু করতে। সত্যি, পুরনো খোলস ছেড়ে বেরোনোটা ব্যবসার জগতে মনে হয় সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। তাহলে আজকের আলোচনা থেকে মূল নির্যাসটা কি? আমার মনে হয় কর্পোরেট জীবনচক্রের এই ফ্রেমওয়ার্কটা ব্যবসার ডাইনামিক্স বুঝতে খুব সাহায্য করে। এটা মনে করায় যে কোম্পানিগুলো স্ট্যাটিক নয়, তারা লিভিং অর্গানিজমের মতোই বদলাচ্ছে। আর এই বদলের প্রত্যেকটা স্টেজে তাদের ফাইন্যান্সিং, ভ্যালুয়েশন, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সবই আলাদা হওয়া উচিত। আর আমাদের শ্রোতাদের জন্য আজকে চিন্তার খোরাক কি হতে পারে? হয়তো এটা ভাবা যেতে পারে, পরিচিত কোনো একটা কোম্পানিকে যদি তার জীবনচক্রের স্টেজের নিরিখে দেখেন, ধরা যাক সেটা গ্রোথ স্টেজে নাকি ম্যাচিওর স্টেজে, তাহলে ওই কোম্পানি নিয়ে আপনার ধারণা বা তার ভ্যালুয়েশন নিয়ে প্রচলিত ভাবনাগুলোর কোনটা নতুন করে বিবেচনা করার দরকার হতে পারে।